জি, এখন এক্স্যাক্টলি। আমি যদি একটু প্রশ্নটা আরেকবার করি, সেটা হচ্ছে জি যে ঠিক এই কারণেই তো সংস্কার কমিশনগুলো হয়েছে এবং এজন্যই আপনারা পরিশ্রম করছেন এবং রাজনৈতিক দলগুলো খাটাখাটি করছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছিল যে এই প্রতিবেদনগুলো পাওয়ার পর যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসবেন, সেখান থেকে ঠিক কি অ্যাচিভ করতে চান? আমি ১ম মিটিংটা এলডিপির সাথে যে করছেন হ্যাঁ, সেটা আমি কি সেখানে যাচ্ছি, আমি সেখানে আন্তরিকভাবে? যাচ্ছি। দেখুন, যে সংস্কার উদ্যোগটা নেওয়া হয়েছে, সরকার এটার উদ্যোক্তা। সরকার তার এই উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্কার কমিশনগুলোর মাধ্যমে, এবং সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। মানে বাস্তবায়ন করছে না, এটাকে এগিয়ে নিচ্ছে। আমি আমার শব্দটা সংশোধন করলাম, এগিয়ে নিচ্ছে। সরকারের নিজের কোনো সংস্কার এজেন্ডা নাই যে এইটা করতে হবে, আমরা এটা চাই, আপনারা সবাই এসে এটা সহযোগিতা করেন বা এটা হ্যাঁ বলেন। যে সমস্ত সংস্কার কমিশন গুলো করা হয়েছিল, এসব কমিশনেরও নিজস্ব কোনো এজেন্ডা নাই। এখন যে কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনেরও নিজস্ব কোনো এজেন্ডা নাই। জাতির বিবেচনার জন্য, মানে জাতির বলতে রাজনৈতিক দল এবং জোটগুলোর বিবেচনার জন্য সংস্কার কমিশন সমূহ যে সমস্ত সুপারিশ উপস্থাপন করেছে, সেসব বিষয় এখন রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে। আমরা এখন যেটাকে মতামত বলছি, শেষ পর্যন্ত এই মতামত গুলাই সিদ্ধান্তে রূপান্তরিত হবে বা পরিণত হবে। এই মতামত গুলোকে একটা জাতীয় সিদ্ধান্তে রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসাবেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে। এখন প্রথম ধাপের আলোচনায় ঠিক কি বেরিয়ে আসবে, এটা আমি কিংবা এই কমিশনের সদস্যরা কেউ কিছু জানেন না। আলোচনার মধ্য দিয়ে প্রথমে বুঝবার চেষ্টা করা হবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠিক কোথায় কোথায় এক ঐক্যমত্য আছে, কোন কোন ইস্যুতে, কোন কোন জায়গাগুলোতে ঐক্যমত্যটা পুরোপুরি নেই, আংশিক আছে, আর কোন কোন জায়গাতে একেবারে দ্বিমত আছে। আমরা জানি যে যে স্প্রেডশিটের কথা আপনি বললেন, আমি বললাম, সেই স্প্রেডশিটে তিনটা অপশন, এর মধ্যে একমত, একমত নই, আংশিকভাবে একমত। আমার কাছে মনে হয় একটা বড় আলোচনার জায়গা হবে যে জায়গাগুলোতে আংশিকভাবে একমত। কেন পুরোপুরি একমত না? পুরোপুরি একমত কিভাবে হতে পারে? আমি উদাহরণ হিসেবে আপনাকে বলি। ধরেন একটা রিকমেন্ডেশন আছে, এটা দুই কমিশন থেকে এসছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যে আমাদের পার্লামেন্ট যেটা আছে, লেজিসলেচার, এটা দুই কক্ষ বিশিষ্ট হবে, আপার হাউস, লোয়ার হাউস। লোয়ার হাউস আমাদের এখন যেটা জাতীয় সংসদ এটা, আর আপার হাউসটা কি নামে অভিহিত হবে সেটা পরে ঠিক হবে। কিন্তু নিম্নকক্ষ বা জাতীয় সংসদ গঠিত হবে 400 সদস্যের সমন্বয়ে। আমরা জানি এখন জাতীয় সংসদ 300 সদস্যের সমন্বয়ে, যে সুপারিশ আসছে 400 সদস্যের সমন্বয়ে। সেখানে সুপারিশের আরেকটা অংশ হলো যে 100 বাড়ানো হচ্ছে, সেটা কিভাবে আসবে। কমিশনের সুপারিশে বলা হয়েছে যে 400 আসন বিশিষ্ট সংসদের 300টি আসন উন্মুক্ত থাকবে সবার জন্য, নারী পুরুষ যে কেউ, হ্যাঁ, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু 100টি আসন, সেগুলো সংরক্ষিত থাকবে কেবলমাত্র নারীদের জন্য, তারা সরাসরি নির্বাচিত হয়ে আসবে। আপনি দেখুন, এখানে কিন্তু সুপারিশের দুইটা ভাগ। এখন কোন একটা রাজনৈতিক দল বলতে পারে যে আমি প্রথম অংশের সঙ্গে একমত, যে পার্লামেন্ট 300 আসন না 400 আসনের হবে, কিন্তু ওই যে 100টা সংরক্ষিত আসন মহিলাদের জন্য, এটার সঙ্গে আমি একমত না, বলতে পারে কেউ একজন। আবার এখানে আছে যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে। কোন রাজনৈতিক দল বলতে পারে যে হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত। আরেক দল বললো যে না, আমরা মনে করি যে পার্লামেন্ট 400 আসন হবে কিন্তু এক কক্ষ বিশিষ্ট।